নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি পর্ব। আজকের পর্ব শুরুতেই আমরা আপনাদেরকে একটি লাইন বলবো। প্রতিটা পর্বেই আমরা লাইন দিয়ে শুরু করি, আর আজকে লাইন বলবো যেটা মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু এই লাইন, শান্ত থাকলে, মন দিয়ে শুনুন, শান্ত থাকলে আপনারা জিতবেন। রিপিট করছি, শান্ত থাকলে আপনারা জিতবেন, উত্তেজিত হলে আপনারা হারবেন। মুখ্যমন্ত্রী আজকে এই মন্তব্য করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে ইমামদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল, একটি মিটিং ছিল, ইন্টারাকশন ছিল। সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেছেন, অনেক কিছু ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট জিনিস বলেছেন, যে পয়েন্টগুলো নিয়ে আজকের পর্ব আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। হট টক, হট সিটে হট টক মানেই একদম চলন্ত টপিক নিয়ে আলোচনা। এবং আমাদের মনে হয়েছে যে আজ মুখ্যমন্ত্রী যা বললেন এবং যে বার্তা দিলেন, কি বার্তা দিতে চাইলেন, সেটা তো আপনারা যত এই পর্ব দেখবেন বুঝতে পারবেন। কিন্তু সবথেকে বড় কথা, আমরা মনে করছি সব মুসলিম ভোট কি এবার তৃণমূল নিজের দিকে টানতে চাইছে। মানে 100% ভোট কি তৃণমূল নিজের দিকে টানতে চাইছে। যদি চায়, যদি সেটাই হয়, তাহলে কি একটু ব্যাকফুটে হিন্দুত্ব, অর্থাৎ এই ধর্ম মেরুকরণ যা বিজেপির মেন এজেন্ডা কিংবা যা বিজেপির ন্যারেটিভ, হিন্দুত্ব। পাশাপাশি মুর্শিদাবাদ নিয়ে আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে জ্বলন্ত ওয়াকফ আইনের প্রতিবাদে সেখানকার আক্রান্ত পরিবাররা কিন্তু হাইকোর্টে মামলা করেছেন। তাহলে দুদিকেই বুঝতে পারছেন কি অবস্থায় এই মুহূর্তে আমরা আছি। অর্কপ্রভ সরকার আছেন, আমার বাদিকে বসে আছেন হট সিটে হট টকে, যার বিশ্লেষণ আপনারা প্রতিটা পর্বে শোনেন। এবং আজকের পর্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি সব মুসলিম ভোট তৃণমূল পাবে? আমরা শুরু করবো। অর্কদা, মুখ্যমন্ত্রী আজকে অনেক কিছু বলেছেন। আমি প্রথমে যেটা বললাম, শান্ত থাকলে আপনারা জিতবেন, উত্তেজিত হলে আপনারা হারবেন, কি মেসেজ? প্রথম কথা, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন। ওনার বক্তব্য, অমিত শাহ এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলাকে অশান্ত করতে চাইছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে অমিত শাহের নামে নালিশ ঠুকবেন। তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে শুভেন্দু অধিকারী নামে নালিশ ঠুকবেন প্রধানমন্ত্রীকে। ঠুকেছেন কিনা আমি জানি না। ওই একই রকম পরিণতি হবে অমিত শাহ সম্পর্কে মোদিজির কাছে নালিশ ঠুকলে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে যান তিনি একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, সংবিধান হাতে শপথ নিয়েছেন। আর বিজেপি এবং এনডিএ জোট ভারতবর্ষে 20টি রাজ্যে শাসন ক্ষমতায় আছে। সংবিধান হাতে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলেন যে আমি দেশের আইন মানব না, তাহলে কতটা তার সংবিধানের প্রতি দায়বদ্ধতা, এর থেকেই বোঝা যায়। আসলে অমিত শাহের উপর ওনার রাগ এই কারণে, অমিত শাহ তো খেলাটা ধরে ফেলেছেন। এজেন্সিকে তো কাজ করতেই হবে। সীমান্তবর্তী অঞ্চল, বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে। এখানে তো আনসার আল্লাহ বাংলার জঙ্গিরা লুকিয়েছিল। সাব শেখ নাকি তাকে যে কোথা থেকে ধরলো, মুর্শিদাবাদের বর্ডার থেকে একজনকে ধরেছিল, আসাম থেকে, একজন থেকে কেরল থেকে। তা জঙ্গিরা তো পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে, স্লিপার সেল আছে, সেখানে তো এজেন্সি সক্রিয় হবে। তাই এগুলো হচ্ছে, উনি চাপে পড়ে গেছেন। আজকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের টিম আসছে, হ্যাঁ, তারা সরজমিনে খতিয়ে দেখবে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে প্রাথমিক রিপোর্ট আছে তাতে বলা হয়েছে বাংলাদেশের দুষ্কৃতীরা রাজ্যের তৃণমূলের স্থানীয় নেতাদের সহায়তায় এই কাণ্ড ঘটিয়েছে। অর্কদা, একটু ইন্টারাপ্ট করি। এই ইস্যুতে কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এই কাজ করছে, অর্থাৎ বিজেপি বিএসএফকে দিয়ে করাচ্ছে ইনডাইরেক্টলি। তিনি এটাই, উনি যদি এই ধরনের প্রলাপ বকেন মানুষ বিশ্বাস করবে না। সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে মোতায়েন আছে বলেই আমরা শান্তিতে থাকতে পারছি। আর বিএসএফ সীমান্তে বেড়া দিতে চেয়েছিল, মুখ্যমন্ত্রী অনেক জায়গায় জমি দেননি। উনি বলেছেন যে বিএসএফ কিছু লোককে ঢুকিয়েছে, কিশোরদের 5,000 টাকা করে দিয়েছে, তারা ইট ছুঁড়েছে। এগুলো ওনার কল্পনা, উনি এসব বলতে ভালোবাসেন। আসলে বাংলা যে আজকে অগ্নিগর্ভ হয়ে আছে তার দায় তার এবং তার প্রশাসনের। এই যে কয়েকদিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে বিরাট বড় সমাবেশ করলেন, সেখানে হুমকি দিলেন কলকাতা ঢোকার যে কটি প্রবেশ পথ আছে সেখানে তিনি তার কর্মী সমর্থকদের বসিয়ে দেবেন, কলকাতাকে অবরুদ্ধ করবেন। এত স্পর্ধা সিদ্দিকুল্লাহ চৌধুরীর হয় কি করে? তিনি তো মমতা মন্ত্রিসভার একজন সদস্য। আমাদের তো মনে হচ্ছে সেই স্বাধীনতার আগে সোহরাবর্দী যা করেছিল, এ কি সেই
কলকাতাকে অবরুদ্ধ করা, প্রবীণ মানুষদের স্মৃতিতে ফিরে আসছে গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা। তা এখন তো আমাদের নতুন করে গোপাল মুখার্জির মতো ব্যক্তিত্বদের খুঁজে বার করতে হবে যারা সনাতনী হিন্দুদের রক্ষা করবে। এত স্পর্ধা সিদ্দিকুল্লাহ চৌধুরীর, সে কলকাতার বুকে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে কলকাতাকে অবরুদ্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয় অর্কদা, এবং তার বিরুদ্ধে একটা পদক্ষেপ করা হয়নি, শাসক দল নিন্দা পর্যন্ত করেনি এই ধরনের মন্তব্য। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। কোন এক পঞ্চায়েত সদস্য, আমার এক্সাক্ট মনে আসছে না কোথাকার, এলানে জাং ও সিনেমার কথা বলেছে, ও দুলিয়ান পুরসভার চেয়ারম্যান, দুলিয়ান পুরসভা, সে ধর্মযুদ্ধের ডাক দিচ্ছে এলানে জাং বলে। এরা তো অশান্তি বাড়াচ্ছে, এরা তো উস্কানি দিচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী, তিনি সভামঞ্চে বললেন সিএমও অফিস থেকে ফোন করে তাকে কংগ্রাচুলেট করা হয়েছে। তার বক্তব্যের নির্যাস কি? তার বক্তব্যের নির্যাস হচ্ছে এটাই। বেশ অর্কদা, আরো কিন্তু ইন্টারেস্টিং জিনিস আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাকে শুনতে হবে সেটা পরে। কংগ্রেস যেখানে যেখানে জিতেছে সেইখানেই এই অশান্তি হচ্ছে, ঘুরিয়ে তিনি কংগ্রেসকে দোষারোপ করছেন। আবার তিনি এও বলছেন যে প্রচুর ফেক নিউজ, প্রচুর ফেক ভিডিও উত্তেজিত করার জন্য বিএসএফ এর এটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে না, বাইরের অন্য রাজ্যের ভিডিও এইখানে আনা হচ্ছে। এবং তিনি এও বলছেন যে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যে অশান্ত উত্তপ্ত, কেন্দ্রীয় সরকার উস্কানি দিচ্ছে। উনি তো নিজের দোষ দেখেন না, সবসময় রেলু খানের দোষ চাপিয়ে দায়িত্ব এড়ান। হ্যাঁ, ইউনুসের সঙ্গে মোদিজি বৈঠক করেছে, সেটা নিয়েও দেখলাম মন্তব্য করেছে। হ্যাঁ, করেছেন। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এখানে ঢুকে তৃণমূলের স্থানীয় নেতাদের সহযোগিতায় এইটা করেছে, এটা হোম মিনিস্ট্রি প্রাথমিকভাবে বলেছে। এএনআই এক্স হ্যান্ডেলে সেটা দিয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছেন। সীমান্ত ওখানে পোরাস। হ্যাঁ, আর স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সমর্থন না করলে অনুপ্রবেশ হয় না। একা বিএসএফ এর পক্ষে সম্ভব নয়, যেখানে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ সমস্ত এজেন্সিকে দেখে দেয়, যে এরা এমনভাবে ওদেরকে চিহ্নিত করেন যে বিএসএফ এর প্রতি স্থানীয় মানুষদের ক্ষোভ বাড়ে। তাই বিএসএফকে তো কাজ করতে দেওয়ার সুযোগটাই উনি কমিয়ে দিচ্ছেন। উনি এবং এই রাজ্যে যে চূড়ান্ত সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে তার দায় তিনি এড়াতে পারেন না। তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে বলছেন ওয়াকফ সংশোধনী আইন মানব না, সিদ্দিকুল্লাহ উস্কানিমূলক বক্তব্য রাখছে। হ্যাঁ, ফেক ভিডিও টিডিও ছড়িয়েছে, সে তো বিজেপির আইটি সেলের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর করেছে। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেন স্পেয়ার করা হলো? কেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানকে ছেড়ে রাখা হলো? কেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেছেন কেউ ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে? এগুলো উস্কানি নয়? না, তাহলে শান্তির ললিত বাণী শোনাচ্ছেন। তাহলে আমার প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে আইএসএফ যা করলো আমরা দেখলাম, পুলিশ লাঠিচার্জ করলো ভাঙড়ে, আসলে আলাদা কেন? পার্থক্য কেন? পার্থক্য হচ্ছে সিদ্দিকুল্লাহ ওনার দলে আছেন। হ্যাঁ, সিদ্দিকুল্লাহ 7 খুন মাম। নওশাদের সঙ্গে নবান্নে 22 মিনিট বৈঠক করলেন, নওশাদকে প্রপোজাল দিয়েছেন তৃণমূলের হয়ে দাঁড়াতে, নওশাদ রাজি হয়নি। সে নওশাদই তো তৃণমূলকে দোষারোপ করছে, প্রশাসনের দোষারোপ। তাই নওশাদের আইএসএফকে পুলিশ লাঠিচার্জ করে সমর্থকদের। আবার যখন মুখ্যমন্ত্রী দেখলেন বা প্রশাসন দেখলো যে এই জমানায় তার পুলিশ মুসলমানদের লাঠিপেটা করছে, এটা মুসলমানদের কাছে ভুল বার্তা যাবে, তাই পুলিশ দর্শক হয়ে গেল, পুলিশের বাইক গাড়ি পুড়ল। নওশাদের ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে রেড কার্পেট বেঠিয়ে অভ্যর্থনা। এটা হচ্ছে দ্বিচারিতা। একদম। উনি তো মুসলিমদের কল্যাণের জন্য কিছু করেন না। ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কিছু স্কলারশিপ আর কিছু চাকরি বাকরি ওবিসি ক্যাটেগরির মধ্যে করেছেন। সাচার কমিটির রিপোর্ট যা ছিল 2008 সালে, তারপরে মুসলমানদের অবস্থার বিশেষ কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। উনি চাইছেন সমস্ত মুসলমান ভোট যাতে তার বাক্সে পড়ে, সেটা এবারও সম্ভব হবে না। উত্তরবঙ্গে মানে ভাগীরথীর ওপারে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, দিনাজপুর যত যাবে সেখানে বাম কংগ্রেস ভোট পাবে নির্বাচনে। লোকসভাতেও পেয়েছে, মুর্শিদাবাদ জেলায় বাম কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম প্রচুর ভোট পেয়েছেন, অধীরবাবুও মুসলিম ভোট পেয়েছেন, কিন্তু বহরমপুরের হিন্দু ভোটাররা
ঢেলে বিজেপিকে ভোট দেয়, অধীরবাবু জিততে পারেনি। মালদার একটা আসন কংগ্রেস জিতেছে, তৃণমূল তো উত্তরবঙ্গে সুবিধাই করতে পারেনি। হ্যাঁ, মুসলমানরা ওখানে তৃণমূলকে সবাই ভোট দেয়নি, যারা দক্ষিণবঙ্গে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভোট পেয়েছে, কিন্তু উত্তরবঙ্গে সেটা পায়নি। বেশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সমস্ত মুসলমান ভোটকে এক ছাতার তলায় আনতে চাইছেন। বেশ, অর্কদা, আজকে কিন্তু আরও তিনটে পয়েন্ট আমি দর্শকদের, আপনারা শুনেছেন, তাও একবার আমরা আলোচনা করব। নীতিশ কুমার এবং তার সঙ্গে চন্দ্রবাবু নাইডু, এই দুজনের নাম করে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা চুপ কেন, আপনারা চুপ কেন, মানে মোদী মন্ত্রিসভার উপর একটা কোয়েশ্চেন মার্ক, যেহেতু তারা দুজন উনি কে তারা alliance। দ্বিতীয় প্রশ্ন উনি বলছেন ওষুধের দাম বেড়ে গেল, কই সেটা নিয়ে তো কেন্দ্রীয় সরকার কিছু করলো না। তারপর বলছেন নিজের আইডেন্টিটির জন্য, নিজের আইডেন্টিটি রক্ষার জন্য কিছু মানুষ রাস্তায় বেরিয়ে ভ্যান্ডালিজম করছে। বলুন। ওনার চেনা জানা লোকজন অনেকেই ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। ওয়াকফের প্রকৃত উদ্দেশ্য তো কখনোই সাধিত হয়নি। গরিব দুস্থ মানুষ, অনাথ শিশুদের জন্যই তো ওয়াকফ অত্যন্ত পবিত্র জিনিস। কিছু লোক গায়ের জোরে ওয়াকফ সম্পত্তি দখল করেছে, সেখানে সেই জমি রিয়েল এস্টেটদের দালালদের বিক্রি করেছে, লিজ দিয়েছে, সস্তায় ভাড়া বসিয়ে রেখেছে। সারা ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে তার থেকে বছরে 15,000 কোটি টাকার মতো আয় হতে পারে, কিন্তু হয় মাত্র 160-65 কোটি টাকা। বেশ, এই ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে এই জমি মাফিয়াদের হাত থেকে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করা হবে। সেই সম্পত্তি সরকার নেবে, সেখানে স্কুল, কলেজ, হসপিটাল হবে। এবং চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার কেন প্রতিবাদ করেননি সেটা তাদের ব্যাপার। তারা মনে করেছেন যে ওয়াকফ সংশোধনী বিলটা একটা প্রোগ্রেসিভ আইন। অনেকদিন ধরে এই ওয়াকফ সম্পত্তি কুক্ষিগত করে রেখেছে কিছু রাজনৈতিক নেতা, কিছু ধর্ম ব্যবসায়ী। সংখ্যালঘু সমাজের বৃহত্তর অংশ ওয়াকফ সম্পত্তির দ্বারা উপকৃত হয়নি। তাদেরকে খেপিয়ে তোলা হয়েছে, তোমার মসজিদ নিয়ে নেবে, তোমার বাড়ি নিয়ে নেবে, তোমার কবরস্থান নিয়ে নেবে। বিষয়টা কিন্তু তা নয়। যখন ওয়াকফ আইনটা কার্যকর হওয়া শুরু হবে, তখন সংখ্যালঘু মানুষরা বুঝতে পারবেন যে এতদিন তাদের ভুল বোঝানো হয়েছে, এবার তারা সুবিধাটা প্রকৃত পাবেন। এটা চায় না ধর্ম ব্যবসায়ী আর ওয়াকফ নিয়ে যারা মুসলমান ভাইদের খেপিয়ে তুলছে সেই সমস্ত মুসলমান নেতারা, কারণ তারা নিজেরা অবৈধভাবে ওয়াকফ সম্পত্তিকে ভাঙিয়ে ব্যবসা করেছে। বেশ, অর্কদা, তিনি মুখ্যমন্ত্রী এও বলেছেন সংবিধান মানা হচ্ছে না, আর এই ওয়াকফ আইন নিয়ে এত তাড়াহুড়ো কিসের, সেটা মানে এত 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 চটজলদি কেন করা হলো? সুপ্রিম কোর্টে তো শুনানি শুরু হয়েছে, উনি তো শুনানিতে অংশ নেন। সুপ্রিম কোর্ট যা বলবে সবাইকে মানতে হবে, শুনানি হবে, দীর্ঘ শুনানি হবে। তো চ্যালেঞ্জ করেছে আইনকে অনেকেই, তো সেখানে ফয়সলা হবে। বেশ, রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, এখন এটা আইন। আর সাংবিধানিক পদে থেকে একজন বলতে পারেন না যে আমি এই আইন মানি না। ওকে, আরো একটা ইন্টারেস্টিং দিক তিনি বলেছেন, এখানে কিছু করবেন না, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। সময় চান প্রধানমন্ত্রীর কাছে, সময় চান রাষ্ট্রপতির কাছে। গণতান্ত্রিকভাবে এটা তো বলতেই পারেন, ভালো প্রপোজাল। আরে অনেক জায়গায় তো ওয়াকফ বিরোধী প্রতিবাদ হচ্ছে, কোথাও এরকম হিংসাত্মক ঘটনা ঘটেছে। ওনার এই বিলম্বিত বোধোদয় হলো, 3টে মানুষের প্রাণ চলে গেল। এখন তিনি বলছেন, সিদ্দিকুল্লাহ হুমকি দিল, কিচ্ছু বললেন না। এখন বিষয়টা অনেকটা হাতের বাইরে বেরিয়ে গেছে, সর্বভারতীয় স্তরে হইচই হচ্ছে। এখন তিনি শান্তির ললিত বাণী শোনাচ্ছেন, সুপরামর্শ দিচ্ছেন। এগুলো আগে দিতে পারেননি? ওই যে যোগ্য চাকরিয়ালাদের তো বললেন যে কেন আপনারা রাস্তায় নেমেছেন, এখন তো সরকারের উপর ভরসা রাখুন, আমরা রিভিউ পিটিশন করেছি। তাদেরকে বলতে পারেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছি, অপেক্ষা করুন। আর ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, তার শুনানি হচ্ছে, এদেরকে বলতে পারছেন না? দেখুন না সুপ্রিম কোর্টের কি আউটকাম হয়। বেশ, আপনারা এখন একটা ভিডিও দেখাবো এই মুহূর্তে, আপনারা দেখবেন। এটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আজকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন, আমরা আগেও বলেছি, আমাদের এই পর্বে অর্কদাও বলেছেন, আমরাও বলেছি যে এই বাংলার মাটি কিন্তু আমাদের সবার। মুখ্যমন্ত্রী আজ ঠিক কি করেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, দেখুন। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেটায় না ভাই ভাই। মনে রাখবেন, আমরা কেউ একা নই। আমার একটা আঙুল যদি হিন্দু হয়, আর একটা আঙুল মুসলমান, আর একটা আঙুল শিখ,
আর একটা আঙুল ঈশাই, আর একটা ইস্যু আঙুল জৈন। মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ईसाई आपस में रहना भाई भाई। हिंदुस्तान यही है, हिंदुस्तान को एकता हमारा गौरव है। অর্কদা, মুখ্যমন্ত্রী বলছেন আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলিম আর একটা আঙুল শিখ, এবং যে ছবি আপনারা দেখলেন ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং উনি এইসব কথা আগেও বলেছেন, এইসব ছবি আগেও দেখিয়েছেন। উনি যেগুলো বলেন বাস্তবে কিন্তু সবগুলো সেইভাবে প্র্যাকটিস করেন না, সেই জন্যই বাংলায় এরকম অশান্তি হয়। এর থেকে বেশি কিছু বলার নেই। মানে কথায় এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। এই রাজ্যের শাসক দলের কথায় ও কাজের মধ্যে অসঙ্গতি ভীষণ প্রকট। না, আমি আপনাকে যে প্রশ্নটা করতাম, এই যে আজকে যে ছবি দেখলেন, যে ছবি দর্শকরা দেখলেন মুখ্যমন্ত্রী করলেন, চাপে যে ছবি দেখতে পাচ্ছেন, আমরা আবার দেখাচ্ছি, দেখুন শিখ মুসলিম হিন্দু পাশাপাশি। অর্কদা, তাতে কি হয়েছে? মানে কোন চাপে মুখ্যমন্ত্রীটা করলেন? ওনার রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য কতটা অসংবেদনশীল হলে বলতে পারে যে ধুলিয়ানের যেখান থেকে সনাতনীরা গঙ্গা পার হয়ে কালিয়াচক ৩ নম্বর ব্লকের একটা স্কুলে আশ্রয় নিয়েছে, তিনি বলছেন ওরা তো এক দেশ থেকে অন্য দেশে যায়নি, আবার ফিরে আসবে। উনি যে পাড়ায় থাকেন সেটা হিন্দু অধ্যুষিত পাড়া। ওনাকে যদি কেউ বলে যে তুমি এখানে থাকবে না, অন্য জায়গায় যাও, কেমন লাগবে? অসংবেদনশীলতার একটা সীমা আছে। সেই ভদ্রলোক এই মঞ্চেও দাপিয়ে বেড়াচ্ছেন। এইসব ছবি আমরা অনেক দেখেছি। এ দিয়ে ববি বলবার নয়, পজিটিভ সেকুলারিজম চাই। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে নিন্দা করতে হবে, সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতাকেও নিন্দা করতে হবে। এখানে সংখ্যাগরিষ্ঠ মানে সনাতনী সমাজের দু একজন ফ্রিঞ্জ এলিমেন্ট যদি কিছু খারাপ কাজ করে তার নিন্দায় সবাই মুখর হয়, কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে মুখে কুলু পেটে থাকেন। এটা প্রকৃত অসাম্প্রদায়িক রাজনীতি নয়, এটা হচ্ছে ছদ্ম অসাম্প্রদায়িকতা। বিভিন্ন ধর্মের গুরুদের মঞ্চে হাজির করে সম্প্রীতির বার্তা দেওয়া যায়, এগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু কথায় ও কাজে মিল না থাকলে এই সম্প্রীতির বার্তায় কোনো কাজ দেয় না। আমাদের সবথেকে বড় ট্র্যাজেডি, ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে আমরা নীরব। সনাতনী সমাজের ফ্রিঞ্জ এলিমেন্টরা কিছু কাণ্ড করলে তখন আমরা পৃথিবীর রসাতলে গেল বলে চিৎকার করি, কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে আমরা প্রতিবাদ করি না, কারণ তাদেরকে ভোট ব্যাংক হিসাবে দেখা হয়। এই প্রবণতা এখনও আছে এবং আগামী দিনেও থাকবে। এই ভোট ব্যাংকের হিসাবে এদেরকে ট্রিট করার জন্যই আজকে বাংলার এই অবস্থা। বেশ, অর্কদা, মুখ্যমন্ত্রী আরও একটি কথা বলেছেন যে আজকে যে এই যে আনরেস্ট সিচুয়েশনে যে উত্তপ্ত হচ্ছে, ওয়াকফ আইনের প্রতিবাদে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, তিনি বলছেন যে এতে তৃণমূল জড়িত নয়। তৃণমূল যদি জড়িত থাকতো তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হতো না। ওখানে তো প্রচুর গোষ্ঠীতন্ত্র আছে। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্ট বলছে এসে এখানকার স্থানীয় শাসক নেতাদের সমর্থন পেয়েছিল, তারপরে কন্ট্রোল ওরা রাখতে পারেনি, হাতের বাইরে বেরিয়ে যায়। আর গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ তৃণমূল, এখানে কিছু লোক অন্য গোষ্ঠীর লোকদের সবক শিখিয়েছে। আর দাঙ্গাবাজ গুন্ডারা সবসময় তো ওইভাবে টার্গেট চিহ্নিত করতে পারে না, তার তো একটা লুটের মানসিকতা নিয়ে আসে। তাই শাসক দলের বিধায়কের বাড়িও আক্রান্ত হয়েছে, জঙ্গিপুরের সাংসদও আক্রান্ত হওয়ার মুখে পড়েছিলেন। এগুলো হয়। আগুন নিয়ে খেললে পরে সেই আগুনের আঁচ তো সবাইকেই পোয়াতে হয়। হ্যাঁ, সেটা তো আমাদের বুঝতে হবে। ওখানে তো প্রশাসন বলে কিছু নাই। প্রশাসন তৎপর থাকলে, গোয়েন্দা বিভাগ তৎপর থাকলে এইসব ঘটনা ঘটতই না। বেশ, অর্কদা, এবার খুব একটা ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। আপনার প্রচুর অভিজ্ঞতা, আপনার বিশ্লেষণে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী দিলেন, এতে কি বিজেপির যে ন্যারেটিভ, হিন্দুত্ব ন্যারেটিভ, আমরা এ নিয়েও আগে আবার বললাম চাপে পড়ে গেল? কিছু না, হিন্দু মুসলমান মেরুকরণ সম্পূর্ণ হয়ে গেছে, সেই নিরিখেই ভোট হবে। সম্প্রীতি বাংলার মানুষের আছে। সম্প্রীতির অর্থ এই নয় যে হিন্দুরা নিজ ভূমে পরবাসী হবে। এই দেশটা ধর্মনিরপেক্ষ এই জন্যই যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, এটাই হচ্ছে কারণ। বেশ, অর্থাৎ শেষ প্রশ্ন করব তাহলে, ইমামদের সঙ্গে আজকে যে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করলেন,
ঠিক কি বার্তা দিতে চাইলেন প্রথম, আর দ্বিতীয় প্রশ্ন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাহলে কি সব মুসলিম ভোট তৃণমূল এবার পাবে বলে মনে করছেন আপনি? কোনো কালই পাবে না, পায়নি, এখনো পায় না, ভবিষ্যতেও পাবে না। বরঞ্চ মুসলমান সমাজের মধ্যে তৃণমূলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে তৃণমূলের সংখ্যালঘু প্রীতিকেও সন্দেহের চোখে দেখে। পুরোটাই ভোট ব্যাংকের পলিটিক্স। উত্তরবঙ্গে আগেও তৃণমূল সংখ্যালঘু ভোটের পুরোটা পায়নি, এবারও পাবে না। দক্ষিণবঙ্গে পাওয়ার সম্ভাবনা আছে, তবে আইএসএফ টাইএসএফ সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ, সেই জন্যই মুখ্যমন্ত্রী আইএসএফ এক্স্যাক্টলি কোন দিকে সেটা জানে যে সেটা খুব ইন্টারেস্টিং, সেটাকে অ্যাসেস করা। আইএসএফ দেখবে কোন দিকে শেষ পর্যন্ত যাওয়া যায়। তৃণমূলের সঙ্গে ওরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, 5-6টা আসন চাইতে পারে। মমতা দেবেন না, মমতা নওশাদকে নিজের দলের প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নওশাদ সেটায় রাজি হননি। তো সব মুসলিম ভোট পাবে না, যেরকম পেয়েছিল 24-এর লোকসভা নির্বাচনে, সেটা ধরে রাখাই চ্যালেঞ্জ। সেটা ধরে রাখার চ্যালেঞ্জ বলছে। হ্যাঁ, মুসলমানদের মধ্যে তো এই চেতনা জাগ্রত হতে পারে যে তারা দিনের পর দিন ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল আছে। আর মুসলমান সমাজের জন্য তিনি প্রকৃতপক্ষে কি করেছেন সেই হিসাবটা মুসলমানরা তো চাইতে পারেন। আচ্ছা, আপনি তো মুসলমান ভোট নিয়ে যেতেন, তাহলে আপনি একজন উপমুখ্যমন্ত্রী করুন না মুসলমান সমাজের পক্ষ থেকে। বড় প্রস্তাব, খুব বড় প্রস্তাব দিলেন। বেশ বেশ করুন, তার হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিন। আপনার ববি হাকিম ছাড়া কোন মুসলমান মন্ত্রীর গুরুত্ব আছে? সিদ্দিকুল্লাহকে গ্রন্থাগার মন্ত্রী করে রেখেছেন, আর দু একজন যারা আছে তাদের কি ভূমিকা? উপমুখ্যমন্ত্রী করুন, এই দাবি মুসলিম সমাজের মধ্যে উঠতেও পারে ভবিষ্যতে। বেশ, একদম সংক্ষেপে একটা লাইন, যে লাইন নিয়ে আমরা শুরু করেছিলাম, যে শান্ত থাকলে আপনারা জিতবেন, আর যদি উত্তেজিত হন তাহলে আপনারা হারবেন। এটা বলেছেন উনি, সবাই বলেছেন। দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি বলতে পারবো না, ওনার মনের কি ভাব। সবাইকে শান্ত থাকতে হবে, সহাবস্থান করতে হবে, গুজব ছড়ানো যাবে না, ফেক ভিডিও ছড়ানো যাবে না, প্রশাসনকে সংবেদনশীল হতে হবে এবং সব রাজনৈতিক নেতৃত্বকে সংবেদনশীল হতে হবে। যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এত বিতর্ক, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তৃণমূলের অধিকাংশ নেতা এই বিলটি পড়েননি। বিজেপির কয়েকজন পড়ে থাকতে পারে, তারাও পড়েনি। হ্যাঁ, এটা লড়াইটা হচ্ছে ইগনোরেন্স ভার্সাস ইগনোরেন্স, তাতে উলখাগড়ার মতো সাধারণ মানুষ বলি হচ্ছে। আপনার একটা ভরসা নেওয়া হলো না অর্কদা। ইতিমধ্যে কিন্তু আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছি, যারা আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে, তাদের পরিবাররা হাইকোর্টে মামলা করেছেন। কিভাবে দেখছেন? ঠিক আছে, শুভেন্দু অধিকারী ওরা আইনি সহায়তা চাইছেন, নিরাপত্তা চাইছেন, ওদের নিরাপত্তায় না তাই ভুগছেন। আদালত কি বলে দেখা যাক। যেতেই পারেন, স্বাধীন দেশের মানুষ আইনের সাহায্য নিতেই পারে। বেশ, অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। হট সিটে হট টকের আজকের পর্ব কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করলাম। মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দিতে চাইলেন আজকে ইমামদের সঙ্গে তার সাক্ষাতে, তিনি অনেক কিছু কথা বলেছেন, এমনকি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকেও বলেছেন যে আপনারা চুপ কেন, এবং সঙ্গেও বলছেন যে বিএসএফকে তিনি দায়ী করছেন, সঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে তিনি প্রশ্ন করছেন, এবং তার এই বিভিন্ন রকম মেসেজ যা তিনি আজকে দিতে চেয়েছেন। আমরা একটাই কথা বলবো যে এই বাংলা যেন শান্ত থাকে এবং শান্তি বিরাজ করে, সবাই যেন শান্তিতে থাকতে পারে। আজকের পর্ব এই পর্যন্তই। হট সিটে হট টক জ্বলন্ত টপিক নিয়ে সোম, বুধ, শুক্র আপনার ট্রাইবস টিভি বাংলায় প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান দেখেন। অন্যান্য অনুষ্ঠান দেখুন, আর সবাইকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন, আর অন্যান্য অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুন ট্রাইবস টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।